নমস্কার দাদা, 40 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট রাকেশ দা আপনাকে জানাই আমাদের কড়া খবরে স্বাগত। এই যে আমরা দেখছি রাজ্যে বাজেট পেশ হলো এবং সেখানে দেখা গেল শিল্পের কথা, উন্নয়নের কথা এবং 1 লক্ষ কর্মসংস্থানের কথা, যেখানে 33% মহিলাদের জন্য রিজার্ভেশন রাখা হলো। এই যে এক একটা পদক্ষেপ সরকারের, কিভাবে দেখছেন? বাংলা কতটা এগিয়ে আসবে মনে হয় আপনার? প্রথম কথা হচ্ছে, বাংলার যা পরিস্থিতি ছিল এই ভোটের আগে, সেটা যে কি মহামারী আকার নিয়েছিল সেটা সকলেই জানতে পেরেছেন ভোটের রেজাল্টের পর। সমস্ত জায়গাতে নষ্ট করে রেখে দিয়েছে। আমাদের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর কাছে অশেষ কৃপা আমাদের, যে উনি এই 1-1.5 মাসের মধ্যে সমস্ত রকমের কাজে প্রোগ্রেস করতে আরম্ভ করেছে এক এক করে। এতে মানুষের অনেক কিছু লাভ হচ্ছে। যেমনি ধরুন, কার জমি নিয়ে কে বাড়ি করেছে সেই জমি ফেরত পাচ্ছে সে। এরকম অনেক রকম উদাহরণ আছে। আর এই বাজেটের কথা বলছেন তো আপনি, এই বাজেটে 4 লক্ষ কোটি টাকার বাজেট হয়েছে, যেখানে পশ্চিমবাংলা আগের যিনি ছিলেন রাজ্য চালাতেন তারা 8 লক্ষ কোটি টাকা এখানে ঋণ করে গেছে। তার উপর 4 লক্ষ কোটি টাকার বাজেট হয়েছে। 1 লক্ষ কর্মসংস্থান হয়েছে, যেখানে 33% মহিলা রিজার্ভেশন আছে, 20% ডিএ বেরিয়েছে, 18% থেকে 38% হয়েছে। এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী কয়েক বছরের মধ্যে সেন্ট্রালের সঙ্গে সেটা সমান করে দেবেন দিয়ে। এবং দেখা যাচ্ছে শিল্প নিয়ে একটা উদ্যোগ, যেটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময়কালে কিন্তু আমরা কখনোই বাজেটে এই যে শিল্প নিয়ে কথা সেই সব কিন্তু আমরা শুনতে পেতাম না। সেখানে উনি বলতেন চপ শিল্প করতে, ঘুগনি শিল্প করতে, এইভাবে রাজ্যবাসীকে ধোঁকা দিতেন। হ্যাঁ, চপ শিল্প, ঘুগনি শিল্প উনি তো বলতেন, কিন্তু সাবমিট করতেন বিজনেস। বড় কয়েকজনকে নিয়ে আসতেন উড়িয়ে, সেখানে 300 কোটি 400 কোটি টাকা খরচা করতেন। তার প্রমাণও আমাদের মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছে সবার সামনে, 325 কোটি টাকার একটা স্ক্যাম। তো উনি তো ওই করতেন, আর তো কিছু করতেন না। আর এখানে শিল্প করতে আসবে না তো কেউ। টাটা চলে গেছে, টাটার মতন একটা শিল্প উদ্যোগী সে চলে গেছে, তাকে করতে দেয়নি। তাই এখানে তো শিল্প কেউ আসে না। ইস্পাত কারখানা সেটাও করতে দেয়নি জিন্দালকে। তো এখানে হবে কোত্থেকে? এখন যে আমাদের এখানে পশ্চিমবাংলায় যে এটা হবে, কর্মকাণ্ড হবে শিল্পের, সেটা আপনারা 1 বছরের মধ্যেই দেখতে পাবেন। আশাবাদী আপনি? একদম আশাবাদী। আমরা কেন, সমস্ত পশ্চিমবাংলার মানুষকে বলছি আপনারা আশাবাদী থাকবেন এই সমস্ত কাজের জন্য। এবং এইটা কিভাবে হবে পরপর স্টেজে আপনারা দেখতে থাকবেন। আজকে দেখছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত নিশ্চয়ই উনি দেখছেন, নিশ্চয়ই উনি শুনছেন, যেটা উনি করতে পারেননি সেটা এখন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি করে দেখাচ্ছেন। হ্যাঁ, তিনি তো করছেন, তিনি তো দেখবেন, তিনি তো দেখছেন। তিনি তো আগে তো উনি তো কাজ করেননি। উনি যদি সত্যিকারের কাজ করতো পশ্চিমবাংলায়, তাহলে পশ্চিমবাংলা আজকে এই পরিণত হতো না। আপনারা কিছুদিন আগে দেখেছেন মুর্শিদাবাদে জজ সাহেবদের আটকে রেখা দিচ্ছে, যেখানে বিচারে মানুষের সবথেকে শেষ জায়গা। তা পশ্চিমবঙ্গ তো ওই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল। এবার একটা প্রশ্নে আসছি দাদা, এই যে সুরাবর্তী অ্যাভিনিউ পার্ক সার্কাসের যে স্থানটা, জায়গাটার নাম, সেটা চেঞ্জ করে রাখা হবে গোপাল মুখার্জি রোড নামে। এ নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে উঠছে তরজা। সিপিএম, বামপন্থীরা কিন্তু এই নিয়ে প্রশ্ন তুলছে এবং প্রতিবাদ করছে, বলছে এটা ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। কি বলবেন? বামপন্থীদের কথা তো এখন কিছু মানুষ নিতে পারে না বা নেয় না। ইতিহাসকে বিকৃতি করছে না, ইতিহাসকে বিকৃতি করা হয়েছিল। পশ্চিমবাংলায় সোহরাবুদ্দিনের নামে রাস্তা থাকা দরকার নেই। সেই জায়গায় যদি গোপাল মুখার্জির নামে হয় তাহলে অতীব সুন্দর এবং সমস্ত মানুষ পশ্চিমবাংলায় মেনে নেবে। এই সোহরাবুদ্দিন 1946 সালে কি ঘটনা ঘটেছিল? ক্যালকাটা কিলিং। মহিলাদের মেরে তাদের হাত পা কেটে ঝুলিয়ে রাখতো। এটা প্রোটেস্ট করেছিল কে? এই গোপাল মুখার্জি।
তার সঙ্গে সকলে, তো উনি ছিলেন লিডার, তো ওনার নামে ওই রাস্তাটা হবে, একদম অ্যাবসোলিউটলি রাইট ডিসিশন নিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী, তাকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আর এই সিপিএমরা যারা কিছু বলছে না, ওদের কথা বেশি কানে না দেওয়াই ভালো। আমরা তো মুখ্যমন্ত্রীর কাছে আপনার এই বার্তা দিতে চাই এর মাধ্যমে যে লেনিন সরণি, হোচিমিন সরণি, এগুলো যেন দয়া করে পাল্টে দেন। এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি আইনজীবী এবং বাম নেতা, তিনি কিন্তু বলছেন যে এই যে গোপাল মুখার্জি, সেই গোপাল মুখার্জি কিন্তু দাঙ্গাবাজ ছিল। হ্যাঁ, উনি তো বলবেন গোপাল ব্যানার্জি দাঙ্গাবাজ ছিল, কিন্তু সরাউদ্দিনের নামে রাস্তা সরে যাচ্ছে, গোপাল মুখার্জির নামে হচ্ছে, তো উনি বলবেন গোপাল মুখার্জি দাঙ্গাবাজ। উনি একা দাঙ্গাবাজ বললে তো হবে না, পশ্চিমবাংলা মানুষ কি বলছে দেখতে হবে, ওনার কথা শোনার দরকার নেই কেন। উনি এগুলোকে সাপোর্ট করছেন, উনি একজন বিখ্যাত উকিল, উনি এদের হয়ে লড়েন, যারা অন্যায় করছে তাদের হয়ে গিয়ে লড়েন, এই ওনার কাজ, আর তো কিছু নেই। আর ওনার কথা বেশি কানে দেওয়া না দেওয়াই ভালো সকলে। আমরা দেখলাম যে বাজেটে যে মিড ডে মিল, বিদ্যালয়গুলির মিড ডে মিল, সে দায়িত্ব কিন্তু দেওয়া হলো ইসকনকে। এই নিয়েও কিন্তু বামেরা প্রতিবাদ করছে। করবে তো, তারা বলছে ডিম দেওয়া হয় না বাচ্চাদের। আরে ডিম ছাড়াও তো অনেক কিছু আছে, প্রোটিন, এবং ইসকন থেকে যে খাবারটা আসবে, আমি নিজে দেখেছি, মানে কি বলবো আপনাকে, এই সামান্য আমাদের এখানে কলেজ, সিটি কলেজ আছে, সিটি কলেজে আমার মেয়ের একটা পরীক্ষার মতন দিতে গেছিলো, ও যেহেতু বিএড করছিল বলে। সেখানে আমি গিয়ে দেখি, আমি আশ্চর্য হয়ে গেছি, একটা কমিউনিটি আছে, আমি নামটা এখানে বলছি না, কমিউনিটির সবাই বুঝে নিন। সেই কমিউনিটির মহিলারা ক্যানের মধ্যে ভাত আর জলের মতন ডাল নিয়ে সবাইকে দিচ্ছে। আমি প্রতিবাদ করেছিলাম ওখানে, স্যারদের বলেছিলাম যে এটা কী ডাল দিচ্ছেন, এটা কী ভাত দিচ্ছেন, ভাত আর ডাল মিশে জল হয়ে গেছে, আর তার সঙ্গে একটা ডিম যদি দিচ্ছে। ওই কমিউনিটির মানুষেরা এই সমস্ত সবগুলো পেয়েছিল, এর অর্ডার, এর সমস্ত কাজ, সমস্ত কিছু। এখানে প্রচুর পরিমাণে স্ক্যাম হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্ক্যাম হয়েছে। এটাও মুখ্যমন্ত্রীকে আমি দৃষ্টান্তে আনবো যে এটা দেখতে। কিন্তু বলা হচ্ছে যে ইসকনকে দেয়া হচ্ছে কেন, ইসকনকে দেয়া হলো কেন, মানে ইসকন যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এই নিয়ে কিন্তু তাদের একটা না, ইসকনকে দেওয়া হলো, ইসকন ওটা প্রসাদের মতন খাবে, এবং ওখানে নানান রকম ভেজ থাকবে। হ্যাঁ, পরবর্তীকালে এই যে এখন আরম্ভ হচ্ছে আমাদের ওই যে 5 টাকার এটা, সেখানে তো মাছ দেওয়া হবে, ডিম দেওয়া হবে, মাছ দেওয়া হবে, এবং নিরামিষও থাকবে। তাই নিরামিষের মধ্যে অনেক প্রোটিন থাকে। ইসকন একটা ধর্মীয় ভাবাবেগ হিন্দুদের, সেখান থেকে যদি খাবার আছে সেটা অতীব ভালো। কে কি বলছে, অনেকে আছে অনেক কিছু বলবে, কিন্তু এটার মধ্যে কিছু করার নেই, এটাই হবে। আমরা দেখছি যে এই অভয়া কেসে এইবারে দেখা যাচ্ছে যে এক এক করে কিন্তু নাম বেরিয়ে পড়ছে, এবং এক এক করে অভয়ার মা নিজেই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ ব্যানার্জি এর সাথে জড়িত। মানে এই নিয়ে কি বলছেন আপনি? শুনুন, অভয়াকাণ্ডে শুধু আবেশ ব্যানার্জি তো আছেই, আরও অনেকে জড়িত আছে, আস্তে আস্তে সব বেরোচ্ছে। আবেশ বন্দ্যোপাধ্যায়ের জন্যই কিন্তু অত তৈরি করে সমস্ত কিছু করে ওই লাশটাকে পোড়ানো হয়েছিল। আমরা অনেক প্রতিবাদ করেছি, সারা ভারতবর্ষ প্রতিবাদ করেছে, সারা পৃথিবী মানে প্রতিবাদ করেছে। তার ফল সে পাবে, এবং যারা এই সমস্ত কাণ্ড কারখানা করেছে তারা প্রত্যেকে জেলে যাবে। এই যে আবেশ ব্যানার্জি জড়িত ছিল, এই কথাটা আগে বেরোলো না, অথচ এই বিজেপি সরকার যখন এলো সরকারে, তখনই কিন্তু এই কথাটা বেরোলো। হ্যাঁ, সিবিআই তো তদন্ত করছিল, সব কিছু করছিল, কিন্তু ব্যাপারটা হলো যে তখন যে গভর্নমেন্ট ছিল, সে তো আবেশ ব্যানার্জির নামটা তুলবে না। এখন এসে তো উঠলো সব, শুধু আবেশ ব্যানার্জি না, আরও অনেকে আছে এখানে জড়িত, সব আসবে, শুধু আবেশ বন্দ্যোপাধ্যায় না, আরও অনেকে আসবে। তারা তো পলাতক যেখানে হোক, পৃথিবীর বাইরে তো নেই, পৃথিবীর মধ্যে আছে না, সব আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো এখন একা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখন কেউ নেই। এই যে তৃণমূল ভেঙে যাওয়ার কারণগুলি আপনার কি মনে হয়? এই তৃণমূল ভেঙে যাওয়ার কারণ একমাত্র মমতা ব্যানার্জি, আর কেউ না। অনেকে বলে ভাইপো, কি ভাইপো? মমতা ব্যানার্জি যদি
স্ট্রং থাকতো, উনি যদি নিজের হাতে জিনিসটা ধরতো তাহলে কেউ কিছু করার থাকতো না। এর বাড়ি থেকে আড়াই কিলো সোনা, ওর ঘর থেকে 3 কিলো সোনা, ওর ঘর থেকে 50 কোটি, ওর ঘর থেকে 70 কোটি, এর এর কলেজে উইপোকা খেয়ে নিল 50 লাখ টাকা কি 60 লাখ টাকা 70 লাখ টাকা। তো এইগুলো কার প্রশ্রয় হয়েছে? এগুলো কার প্রশ্রয় হয়েছে? এগুলো তো অন্য কারোর প্রশ্রয় হয়নি, মমতা ব্যানার্জি এর জন্য দায়ী। এই যে দেখা যাচ্ছে যে সব্যসাচী দত্ত তার বান্ধবীর বাড়ি থেকে কিন্তু সোনা উদ্ধার হচ্ছে, সোনার কাপ প্লেট উদ্ধার হচ্ছে। অন্যদিকে আমরা আগেও দেখেছি পার্থ ব্যানার্জির বান্ধবীর খাটের তলার থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো। এইগুলো তো সব দেখা যাচ্ছে, শুধু এই পার্টিকুলার এদের বাড়ি থেকে না, আরো সবার বাড়ি থেকে পাওয়া যাবে। আস্তে আস্তে সব বেরোবে। আপনি কি বলেন কার বাড়ি থেকে পাওয়া গেছে? সব্যসাচী দত্ত পাওয়া গেছে, ওর বান্ধবী থেকে পাওয়া গেছে, তার নিজের বাড়ির বইয়ের থেকেও পাওয়া গেছে 2 কিলো 2.5 কিলো আজকে, আজ না কাল দেন। এরকম সমস্ত নেতা নেত্রীদের বাড়ি থেকে পাওয়া যাবে। এদের আগামীতে ব্যবস্থা কি হবে বলে মনে হয়? এদের জেল, সব ধরা পড়বে, সব জেল। আমাদের মুখ্যমন্ত্রী খুব কঠিন, আমাদের ভারতীয় জনতা পার্টিটা খুব কঠিন। চট করে জনতা পার্টি করার মতো ক্ষমতা অনেকের থাকা দরকার, কারণ আমরা অনেক নর্মস মেনে চলি। এখানে আমাদের মুখ্যমন্ত্রী যা ডিসিশন নেবে দেখবেন প্রত্যেককে ধরে প্রত্যেককে জেলে দেবে। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে ঋতব্রত, কাকলি ঘোষ দস্তিদার এরা কিন্তু মানে বিজেপির ছত্রছায়ায় আসার চেষ্টা করছে। না, ভুল কথা। কে বলেছে বিজেপির ছত্রছায়া? ওরা নিজেরা বেরিয়ে করেছে, নিজেরা করছে। ছত্রছায়ায় কিচ্ছু হবে না। এখানে যারা দোষী তারা দোষী। কালকে আপনি হাউসে দেখেছেন, ওই ঋতব্রতর দলেই তো ফিরহাদ হাকিম আছে। আপনারা নিশ্চয়ই কাল দেখেছেন এতে অ্যাসেম্বলিতে যে ওনার ওই যে তালাতলা যেটা ভেঙেছে সেখানে যে সাইন হয়েছে, সেই সাইন কার আছে? ববি হাকিমের। সেটাও আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে সবার সামনে দেখিয়েছে। এখানে ওদের সাথে আমাদের ভারতীয় জনতা পার্টি কোনো সম্পর্ক নেই, এগুলো ভুল। তো এই যে তালাতলায় ভেঙে পড়লো, তাতে কি ফিরহাদ হাকিম তাহলে দোষ এড়িয়ে যেতে পারবে? না, কেউ কোনো দোষ এড়িয়ে যেতে পারবে না। এগুলো অডিট হবে, সব কিছু হবে। নিশ্চয়ই জানেন যে 31 তারিখ অবধি 30 তারিখ অবধি জুন মাসে বন্ধ রেখেছে, জুলাই মাসে অবধি বন্ধ রেখেছে কাজ। শুধু G+4 না G+5 অবধি কাজ হবে, ছোটোখাটো স্কুল কলেজগুলো হবে, গভর্নমেন্টে কিছু কাজ হবে, বাকি সব বড় বড় এগুলো সব বন্ধ থাকবে। সব এগুলো অডিট হবে, তারপরে কাজ আরম্ভ হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বেঁচে পালাতে পারবে? নিজেকে বাঁচি কোনোদিন পারবে না। এত দোষ করেছে, এত অন্যায় করেছে, এত মানুষকে দুঃখ দিয়েছে। মানুষের যে মনের একটা আবেগ, মনের একটা দ্বন্দ্ব, মনের একটা স্পৃহা সবকে নষ্ট করেছে। সব ওই মানুষের ক্ষোভ ওর মধ্যে পুরোপুরি পড়েছে। অতএব ও কখনো বেঁচে চলে যেতে পারবে না। এখনো পালাবার জন্য বলছে চোখ দেখাতে যাব। শুনলাম নাকি 1 লক্ষ কোটি টাকা ওনার ব্যাংকে আছে। দুবাই, রাশিয়া এবং ওনার শ্বশুর বাড়ি, সেখানে নাকি 1 লক্ষ কোটি টাকা আছে। এগুলোর হিসাব নেবে না সিবিআই? সব হিসাব নেবে। সব হিসাব নিয়ে কি বলেছে আমাদের মুখ্যমন্ত্রী? বলেছে সব হিসাব নিয়ে সব কিছু করে অ্যাটাচমেন্ট হবে তাদের সমস্ত রকম সম্পত্তি, নিলামে বিক্রি হবে। কিন্তু এত দেরি কেন? কোথায় দেরি? অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় দেরি? এখন সবে তো 1.5 মাস হয়েছে। একটা জিনিসকে করতে গেলে, ধরতে গেলে সবকিছু করে তাকে আটঘাট বেঁধে যেতে হবে। দুম করে করলে তো হবে না, মানুষকে কৈফিয়ত দিতে হবে। সেইভাবেই করছে আমাদের। এই যে আমি আরেকটা শেষ প্রশ্ন করছি দাদা, আবেশ ব্যানার্জি যেভাবে গ্রেপ্তার হলো এবং সেখানে এই গ্রেপ্তার হয়নি, আবেশ ব্যানার্জির নাম এলো অভয়া কাণ্ডে। সেই রাতে, অভয়া কাণ্ডের রাতে, সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মনিটরিং করেছে, রাত জেগে করেছেন। তো এক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায়েরও গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়? যদি তদন্তের সাপেক্ষে যদি মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হয় তাহলে গ্রেপ্তার হবে, কোনো নেই, সবাই হবে গ্রেপ্তার। আপনি গতকাল শুনেছেন যে ফিরহাদ হাকিমের একদম পিএ যিনি কালীবাবু বলে, সে নাকি এই সমস্ত কাজ করতো, টাকা পয়সা নিয়ে সমস্ত ভুয়ো কাজ করতো, তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে, সে অ্যারেস্টেড। এরকম সবাই হবে। যদি মনে হয় মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করে কিছু তার জিজ্ঞাসাবাদ থাকে, তাহলে তা মমতা ব্যানার্জিও অ্যারেস্ট হবে। আগামীতে কিভাবে দেখছেন বাংলাকে? সোনার বাংলা তৈরি হবে, বুঝতে পারছেন না? বাংলাতে কিভাবে বাংলা তৈরি হবে, কিভাবে হবে না হবে 1.5 মাসে আমি বলছি না,
1-2 বছর 3 বছর যেতে দিন, বাংলা সোনার বাংলা তৈরি হবে। মোদিজি যে কথা বলে গেছে সোনার বাংলা তৈরি করা, তার যে সেনাপতি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি এটা করে দেখাবেন। আরও সব বড় বড় লিডাররা আছেন, যারা বড় বড় পদে আছে বসেছে, তারা সমস্ত কিছু করবে আগামী দিনে। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।